নরেন্দ্র মোদীর দেশ ভারতের বিপদ কাটছেই না। এবার পাকিস্তানের হাতে এমন ভয়াবহ কিছু আসছে যে খবরে ভারতের পিলে চমকে গেছে, রীতিমতো কাপড় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, চীন নেপথ্যে তারা আসলে কি গুটি চালাচ্ছে, চলুন এই বিষয়গুলো জানাবো আজকে আপনাদের। চীন আবারও নাম পরিবর্তনের খেলায় মেতেছে। এবার একেবারে ২৭টি, হ্যাঁ ঠিকই শুনেছেন, শক্তিধর চীন এবার ভারতের অরুণাচল প্রদেশের মোট ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করেছে। পাকিস্তানের পক্ষ থেকে এবার দুটি জিনিস পরিষ্কার করা হয়েছে বা দাবি করা হয়েছে, সেটি হচ্ছে পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি, এই একটা প্রসঙ্গ। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে ভারতের আরো একটা যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি। বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের? জেনারেল ওয়াকার এর প্রেজেন্ট সিচুয়েশন কি, আমি জাস্ট কিছুক্ষণ আগেই জানলাম যে এটা আপনি বলতে পারেন যে জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে। তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে, তার যে বিশ্বস্ত যারা আছে, এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি, এটা হচ্ছে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান এবং কমান্ডেন্ট এসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস। তারা যেটা করতেছে এখন, যেটা করে ইয়ার ক্যাম্পেইন, মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ওয়াকারের বৃদ্ধির জন্য, মানে কি বলে ভাবমূর্তি। এই যে আমি আপনাকে একটা দেখাই। ভারতের পরিস্থিতি একে একে নাজুক হয়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের পরিস্থিতি যে কি সেটা আপনারা সকলেই জানেন। ভারতকে পাকিস্তান একদম নাস্তানাবুদ করে দিয়েছে। এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত, এখন কি বলে আপনার হারে হারে টের পাচ্ছে ভারত যে আসলে কেন পাকিস্তানের সাথে তারা আগ বাড়িয়ে লড়তে গেল। পাকিস্তান ভারতকে উচিত শিক্ষাটাই দিয়েছে, তাদের কিছু যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে, যার কারণে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের। এখন নরেন্দ্র মোদী নিজেই খুব চাপের মধ্যে আছে। একদিকে বাংলাদেশ তার বিরুদ্ধে, পাকিস্তান তার বিরুদ্ধে, চীন তাদের বিরুদ্ধে, মানে তার বন্ধু রাষ্ট্র পৃথিবীতে নাই বললেই চলে। একমাত্র কুলাঙ্গাররা ছাড়া তার কোনো বন্ধু নেই। প্রিয় দর্শক শ্রোতা, আসলে দেখেন, ভারত যেমন, ভারতের প্রধানমন্ত্রী নরপিশাস, চেনেন না তানাকে, মোদী সাহেব, তারা আসলে কপাল একে একে পুড়ছে ভাই। কপাল পোড়ার গন্ধ ভালোই পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করেছে, চীনের সাথে সম্পর্ক নষ্ট করেছে, পাকিস্তানের সাথে তো সে আগে থেকেই ফাইট লেগে আছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, মূলত সেই ভিডিওগুলি নিয়ে আজকের ভিডিওটি সাজানো। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুনবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। নরেন্দ্র মোদীর দেশ ভারতের বিপদ কাটছেই না। এবার পাকিস্তানের হাতে এমন ভয়াবহ কিছু আসছে যে খবরে ভারতের পিলে চমকে গেছে, রীতিমতো কাপড় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, চীন নেপথ্যে তারা আসলে কি গুটি চালাচ্ছে, চলুন এই বিষয়গুলো জানাবো আজকে আপনাদের। প্রথম, পিলগাঁও ঘটনার পর পাক ভারতের মধ্যে যে যুদ্ধটা হলো, প্রথমেই দেখলাম কি অপারেশন সিঁধুর নামে একটি অপারেশন করলো পাকিস্তানের ভারত। তারা বললো শতাধিক সন্ত্রাসীকে তারা হত্যা করেছে, কিন্তু আমরা সর্বশেষ তার দুদিন পরে দেখলাম পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস স্টার্ট করেছিল। যে ভারত তার গণমাধ্যম দিয়ে প্রচার করেছিল পুরো পাকিস্তানকে তারা তামাতামা করেছে, আসিমনির গ্রেফতার, লাহোর, করাচি কিংবা ইসলামাবাদ তারা দখলে নিয়েছে, সেই ভারত একদিন পরে আমরা কি দেখলাম, সীমান্ত অঞ্চলগুলোকে মোটামুটি পাক বিমান বাহিনী তুলে ধরা করে ছেড়েছে। 26টি স্পটকে মোটামুটি নাস্তানাবুদ করে ছেড়েছে। কাশ্মীর, শ্রীনগর, পাঠানকোট, রাজস্থান, গুজরাট, এরকম 26টি পয়েন্টে পাকিস্তান বিমান বাহিনীর J-10C এবং J-70 থান্ডার ঢুকে যে তাণ্ডব চালিয়েছে ভারত, এখনো সেটা মনে রেখেছে। ভারতের রাফায়েল ব্যর্থ হয়েছে, MiG-29 ব্যর্থ হয়েছে, তাদের Su-30 ব্যর্থ হয়েছে পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। ভারত যতই মিথ্যাচার করেছে, পাকিস্তান প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দিয়েছে তথ্য প্রমাণ হাজির করে। যখন ভারতের সেনাবাহিনী কোনো বিষয় উত্থাপন করেছে গণমাধ্যমে, পরক্ষণে পাকিস্তানের গণমাধ্যমে ISPR সেই বিষয়টাকে প্রমাণ করে দেখিয়েছে আসলে সত্য কোনটা। একটা পর্যায়ে ভারতবাসী বুঝতে পেরেছে তাদের গণমাধ্যম যা বলেছে প্রকৃত অর্থে সেই খবরগুলো সঠিক নয়। অর্থাৎ ভারত যা বলেছে এগুলো অধিকাংশ খবরই মিথ্যে। কারণ কি, ভারত যে বিষয়গুলো বোঝাবার চেষ্টা করেছিল তার গণমাধ্যম দিয়ে, একেবারে তাদের হাজার হাজার গণমাধ্যম সেই বিষয়গুলিকে প্রচার করেছে। পরক্ষণে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, BBC, CNN, রয়টার্স, TRT ওয়ার্ল্ড যখন প্রকাশ্যে দেখালো এই লড়াইতে ভারতের পরাজয়, তখন ভারত বুঝতে পেরেছে আর শাক দিয়ে মাছ থাকা যাবে না। আসলে মূল খবরটি কি এখন তাহলে আসে,
J10 কাছে ভারত পরাজিত হয়েছে, 17 থান্ডারের কাছে পরাজিত হয়েছে। পাকিস্তানের হাতে এবার শি জিনপিং এমন সারপ্রাইজ তুলে দিচ্ছে যেটি ভারতের কান্না ছুটে গেছে। আমরা জানি রাফায়েল 4.5 ক্যাটাগরির যুদ্ধ বিমান, অর্থাৎ এটি পঞ্চম প্রজন্মের না, এটি 4.5 প্রজন্মের। আর পাকিস্তান যে প্রজন্মের ফাইটার ব্যবহার করেছে সেগুলো হলো 4 অর্থাৎ চতুর্থ প্রজন্মের। কিন্তু এবার পাকিস্তানের হাতে চীন তুলে দিচ্ছে সবচেয়ে আধুনিক একটি অস্ত্র, যার নাম J-35। এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এই খবরটি তখনই আসলো যখন ভারত নতুন করে আরেকটি স্ট্রাইক চালাবার চেষ্টা করছিল পাকিস্তানে। নরেন্দ্র মোদী যখন বুঝতে পেরেছেন যে তিনি এই লড়াইতে হেরে যাচ্ছেন বা তার দেশবাসী তাকে পরাজিত ভেবে ফেলেছেন, তখন তিনি সেনাবাহিনীর সাথে আরেকটা গোপন পরামর্শ করলেন কি করে পাকিস্তানে আরেকটি অপারেশন করা যায়। সেই কারণে তিনি বলেছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি, সাময়িক সময়ের জন্য স্থগিত রয়েছে। যখনই ভারত পাকিস্তানে আবারও স্ট্রাইক চালাবার জন্য বা আক্রমণের জন্য একটা পরিকল্পনা সাজাচ্ছিল, তখনই হঠাৎ করে এই খবরটি আসলো চীন খুব অল্প সময়ের মধ্যে পাকিস্তানের হাতে তাদের তৈরি সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-35 তুলে দিচ্ছে। ভারতের হাতে কিন্তু পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধ জাহাজ নেই। যারা চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে রাফায়েলকে শুইয়ে দিতে পারে, যারা S-400কে শুইয়ে দিতে পারে, তাদের হাতে যদি পঞ্চম প্রজন্মের যুদ্ধ জাহাজ আসে, যুদ্ধ বিমান আসে, তারা কি করতে পারে? ভারতের গণমাধ্যমগুলো এখন আহাজারি শুরু করেছে। এই পঞ্চম প্রজন্মের J-35 যুদ্ধ বিমানটির মূল ক্যারিশমাটা কি জানেন? এটি এত স্পিডে মুভ করতে পারে যেটিকে মিসাইল টার্গেট করে ক্লান্ত হয়ে যাবে। দ্বিতীয়টা, এটি পৃথিবীর এমন কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই যেটিকে টার্গেট করে এই যুদ্ধ বিমানটাকে ভূপাতিত করতে পারবে। 3 নম্বর, এটি রাডার সিস্টেমকে, টাওয়ারকে সব রকম ফাঁকি দিতে পারবে। অর্থাৎ যখন এটি পাকিস্তানের সীমানায় ঢুকবে, স্টিল প্রযুক্তি বা এটার এমন কিছু প্রযুক্তি চায়না ব্যবহার করেছে যে রাডারকে এটা ফাঁকি দিতে পারবে। রাডার এটাকে খুঁজেই পাবে না। ধরেন S-400 নিচে বসে আছে, এটাকে মিসাইল দিয়ে ধ্বংস করবে, এটা S-400কে অ্যাটাক করে চলে আসতে পারবে। এবং চায়না এটাকে এত নিখুঁতভাবে, এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে ব্রিড করার জন্য মূলত চায়না এটা সেই আদলে তৈরি করেছে। প্রশ্ন হলো চায়না এটি পাকিস্তানকে দিচ্ছে কেন? চায়না মূলত বুঝতে পারছে যে ভারত আমার শত্রু, আবার ভারত পাকিস্তানের শত্রু, তাহলে পাকিস্তানকে দিয়েই আমি কাটা দিয়ে কাটা। আপনাদের কাছে একটি খবর আমরা এর আগেও বলেছি, আবার নতুন করে বলি। যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধটা শুরু হয়, তখন আমরা জানি যেটা বলছিলাম, J-10 যুদ্ধ বিমান দিয়ে চীনের PL-15 মিসাইল ব্যবহার করেছিল পাকিস্তান, এবং এটাই কাহিল হয়ে গেছে ভারত। এখন বলা হচ্ছে যে শি জিনপিং পাকিস্তানকে যে J-35 দিচ্ছে, এটি ভারতের রাডার সিস্টেমকে ফাঁকি দিবে, আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিবে, এবং পাকিস্তানের পাইলটরা যে ক্যারিশমা ইতিমধ্যে দেখিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছে। তারা পৃথিবীর প্রথম কোনো পাইলট যারা রাফায়েলের মতো যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। S-400 যেটা যুদ্ধ বিমানকে ভূপাতিত করবে, সে যুদ্ধ বিমান উল্টো রাশিয়ার S-400কে ভূপাতিত করে দিয়ে আসে। এই দুটো পাকিস্তানের ইতিহাস। তাদের হাতে যদি এখন J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটা আসে, তারা কি করতে পারে? তো শি জিনপিং মূলত পাকিস্তানকে দিয়ে ভারতের কাটা তুলতে চায়। এবং আপনারা যেটা বলছিলাম যে যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানকে বলা হয়েছিল যে তাদেরকে স্বল্প মাত্রার মিসাইল দিয়েছিল চীন, কিন্তু যুদ্ধ চলাকালীন সময় চীন তাদের হাতে তাদের নিজেদের ব্যবহারের জন্য যে মিসাইলগুলো রেখেছিল, এগুলোই পাকিস্তানকে দিয়ে দিয়েছিল ভারতকে মারার জন্য। এবং পাকিস্তান সেই মিসাইল দিয়ে ভারতের ভিতরে তাণ্ডব চালিয়েছে। এটা আমার কথা না, এটা ভারতের বড় বড় গণমাধ্যমের খবর। ইন্ডিয়ান টাইমস বা ইন্ডিয়ান যে গণমাধ্যমগুলো আছে তারা বলছে যে পাকিস্তান তাদের স্বল্প পাল্লার মিসাইলের কথা বললেও মূলত চীন তাদের লং ডিস্টেন্সের মিসাইলগুলো দিয়েছিল ভারতে মারার জন্য। তো এই 35 যদি তাদের হাতে আসে, এই 35-এর মাধ্যমে তারা ভারতে কি করতে পারে একবার চিন্তা করেন। এখন নরেন্দ্র মোদী ভারতের প্রতিশোধ নিতে পাকিস্তানে যে আক্রমণটি করবেন, এই আক্রমণের মাঝে পাকিস্তানের সাথে যে চুক্তিটি হয়ে গেল, শুধু এখানেই না, চীন বলেছে তাদের কাছে আরো ভয়ঙ্কর মিসাইল আছে যেগুলো তারা পাকিস্তানকে দিতে যাচ্ছে। আপনাদের জানার কথা, J-10 এই যুদ্ধ বিমানটি ইমরান খান এনেছিল পাকিস্তানের 2022 সালে, এবং ইমরান খান এটি নিয়ে একটি প্রোগ্রামও করেছিলেন। সেই সময় কামার জাভেদ বাজওয়া ছিলেন সেনাপ্রধান। তিনি এয়ারবেজে উপস্থিত থেকে J-10 যুদ্ধ বিমানটিকে একেবারে ওপেনিং একটি প্রোগ্রাম করেছিলেন। সেই প্রোগ্রামের পুরো বিষয়গুলো আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ইমরান খান মূলত যে J-10 যুদ্ধ বিমানটি এনেছিল, সেটা দিয়ে ভারতকে কাহিল করে এবার নতুন করে পাকিস্তান চিন্তা করছে তারা এবার J-35 দিয়ে ভারতের মোকাবেলা করবে। এই পরিস্থিতিতে ভারত মোটামুটি এখন কান্নাকাটি শুরু করেছে। ভারতের জন্য এরকম আরো সারপ্রাইজ আসছে পাকিস্তানে। চীন অরুণাচলে ঢুকে পড়ার চেষ্টা করছে, 27টি স্থানের নাম পরিবর্তন করে দিয়েছে যেগুলো ভারত তাদের নিজেদের দাবি করতো। চীন সেটি নিজেদের দাবি করে জায়গার নামও পরিবর্তন করে ফেলেছে। চীন ক্রমান্বয়ে এগিয়ে আসছে ভারতের দিকে, এবং বলা হচ্ছে যে চীন একদিক থেকে, পাকিস্তান একদিকে, অন্যদিকে বাংলাদেশ আরেক দিক থেকে মুভ করবে ভারতের বিরুদ্ধে। একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের। বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন সম্ভবত ভারতে,
তো গতকালকে ওনার পরিচয়পত্র পেশ করার একটা নির্ধারিত তারিখ ছিল, হুট করেই সেই পরিচয়পত্র পেশ করার তারিখটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এখন এটার পিছনে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশ না, তুরস্কেরও স্থগিত করা হয়েছে। কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকাংশ যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের যে খুল্লাম খুল্লা সাপোর্ট ছিল, আবার সরকারিভাবেও ভারতের বিপরীতে বাংলাদেশের পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক সেটাকে ডাবল নেগেটিভ দেখছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের কিছু টুটটুট মন্ত্রী আছে যারা বলে যে মোল্লা ইউনুস, আচ্ছা ওনার কি দাঁড়িয়ে আছে না, ওনারে হজ করতে দেখতেছেন যে মোল্লা শব্দটা মানে থাকে না যে একটা কাছাকাছি লেভেলের, বাট ওরা মনে করে এইটা। তো সেই জায়গা থেকে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের পর একটা ইফেক্ট তৈরি হয়েছে বাংলাদেশ ইস্যুতে। ইভেন বাংলাদেশকে নিয়ে অনেকটা টেনশনে আছে। চিকেন স্ন্যাক যে এলাকাটা ভারতের গণমাধ্যম, ভারতের সেনাবাহিনী দাবি করছিল পাকিস্তানের গোয়েন্দারা নাকি এসে বাংলাদেশের ভিতরে এগুলা চেক ব্যাক করে গেছে। যাই হোক, বাংলাদেশকে অনেকটা ভয় দেখাতে চায় এবার। পাকিস্তানের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি, তবে বাংলাদেশকে ভয় দেখাতে চায়। এখন আসুন কি করছে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় আপনার আমরা দেখছি যে তিস্তা নদীর অববাহিকায় আপনার যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে, কিসের যুদ্ধ, বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই, বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে। 3 দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে। মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্ন্যাক বা শিলিগুড়ির করিডোরের একদম দরজার সামনে। উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র 17 কিলোমিটার চওড়া সরু অংশটিকেই বেসিক্যালি চিকেন স্ন্যাক বলা হয়ে থাকে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলছে, তিস্তা প্রহার মহড়ায় নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে সেনাবাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে। তার বক্তব্য, এই মহড়ায় আরও একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল এবং খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে, যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে ভিডিও এবং ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সার্ফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলছে, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই আপনার ঘটেনি। তবে লন্ডন ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার তিনি মনে করছেন, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে। কি বার্তা? এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো আছে, যেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না। মানে বোঝানো হয়েছে যে তোমরা এই নেকটেকের করিডোরে যাই করো, উই আর রেডি টু ফাইট। আমরা আমাদের সীমান্ত যেখানে বাংলাদেশের সাথে আলোচিত, সেখানে ভারত মাতা কি যে বেটে হ্যাঁ উन्होंने हमेशा तैयार है। এগুলা হচ্ছে কি ধরেন জায়গা মতো দেখানো দরকার। পাকিস্তানের সাথে কাশ্মীরে দেখান, ও চীনের সাথে দেখান, ভাই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতন হ্যাডম কিন্তু আমাদের নাই। এটা আছে ফেসবুকে। একটু টেন্স ছিল। আমি বলেছিলাম যে ঢাকা ক্যান্টনমেন্টে যে এনটিএম হয়েছিল এটা রদ করা হয়েছে। জেনারেল ওয়াকার এর প্রেজেন্ট সিচুয়েশন কি আমি জাস্ট কিছুক্ষণ আগেই জানলাম যে এটা আপনি বলতে পারেন যে জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে। তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে, তার যে বিশ্বস্ত যারা আছে, এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি, এটা হচ্ছে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস। তারা যেটা করতেছে এখন, যেটা করে ইয়ার ক্যাম্পেইন, মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ওয়াকারের ইয়া বৃদ্ধির জন্য, মানে কি বলে ভাবমূর্তি। এই যে আমি আপনাকে একটা দেখাই, এর মধ্যে একটা হচ্ছে এটা অবশ্য ইয়াতে দেখাচ্ছে, আমি পরবর্তীতে আমার ফেসবুকে এবং ইয়াতে আমি দিয়ে দিব। এই জিনিসটা যদি উল্টা দেখাচ্ছে এখন যেহেতু লাইভে, আমি পরবর্তীতে এই দুইটা দিয়ে দিব। আমি শুধু বলি যে প্রথমে ওখানে লেখা যে ফটো কার্ড বানিয়ে ছাড়তেছে ওয়াকার পক্ষে। ওয়াকার কেন বাধা? দেশের স্বার্থবিরোধী করিডোর প্রদানের ক্ষেত্রে সুচিন্তিত মতামত দেওয়ার কারণে, দেশের অভ্যন্তরে ভারতীয় নারীদের পুশিনের ক্ষেত্রে যৌক্তিক প্রতিবাদ করার কারণে যেন সরকার এই পুশিনটাকে মেনে নিয়েছে। পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কারণে। এখানে ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে যদি কথাবার্তা বলে সমস্যা কোথায়? এখানে তো কোনো সমস্যা নাই। এই সমস্যাটা কি জিওসি 24 ডিএফ দিয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা জানতে চাওয়ার কারণে, এই জন্য নাকি সরকার তার পদক্ষেপ দেশ বিরোধী কমান্ডের সায় না দেওয়ার জন্য। দেশ বিরোধী কাণ্ডে নাকি সে সায় দিচ্ছে না, আর এদিকে উনি গুম খুনের সাথে জড়িত সমস্ত জেনারেলকে কি বলে হারবার করেছে, এখন পর্যন্ত দিয়েছে, 5টাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তারপর থেকে দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য এটাই নাকি ওয়াকার কেন বাধা। মানে ইটস এ জব। সে চেয়েছে একটা নতুন আওয়ামী লীগ করার জন্য, যাদের সুশীল আওয়ামী লীগ করার জন্য, যাদের মধ্যে কালিমা নাই,
বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে সে মেনে নিয়েছে। রিসেট হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে বাধা দিয়েছে, আর সে হচ্ছে সবার উপরে দেশ বিরোধী কর্মকাণ্ড সায় না দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে বৈষম্যহীন নয়া বন্দোবস্ত, কতগুলো সাংবাদিকের পেপার কাটিং যেগুলো সরকার এগেস্টে যায়। প্রধান উপদেষ্টার বাসভবনে 35 প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল নিক্ষেপ, মানে টিয়ারশেল মানে 35 প্রত্যাশীদের উপরে টিয়ার নিক্ষেপ ঠিক হয় না। যমুনা যাওয়ার চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে পুলিশের জন কামাল লাঠিপেটা, নিচে লেখা হচ্ছে টিয়ারশেল জন কামাল লাঠিপেটা ভার্সেস ঠান্ডা পানি। মানে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে হচ্ছে যদি জেনারেল ওয়াকার থাকেন। ইটস এ জোক। আমি শুধু আপনাদেরকে এইটুকুই সতর্ক করতেছি যে ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটো কার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলা, মেইনলি এখানে মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলা। ডিজিএফআই এবং এনএসআই অ্যাকচুয়ালি এখন একটু ব্যাকফুটিং আছে, আমি যেটুকু খবর পেলাম, এক্সকিউজ মি, তারা এখন একটু ব্যাকফুটিং আছে, যেহেতু তাদের এগেনস্টে অনেক গুম খুন থেকে শুরু করে সবগুলোতেই তাদের লোকজনকে ধরা হয়েছে, তারা সরাসরি আয়নাঘরটাকে ইয়া করার জন্য জড়িত। সো একটা ব্যাকফুটিং আছে। কিন্তু এএসইউ আর্মি সিকিউরিটি, যেটাতে আমি 3 বার চাকরি করেছিলাম, আমার নিজের ইউনিট, এটা তারপরে হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার হাকিমুজ্জামান এবং ডিএমআই ইজ এ পুরা মানে গ্যারান্টেড রয়্যাল এজেন্ট, যে ভারতে গিয়া ট্রেনিং করে আসছে, করার পর থেকেই ইজ মেবি হানি ট্র্যাপ, কারণ তার নামে এই ধরনের অনেক কিছু শোনা যাচ্ছিল আগে। সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান, তা না হলে কিছু হইতো না। উনি ফেরাউনের বাসায় থেকে ইয়া হয়েছেন, কি বলে, ফেরাউনের বাসায় থেকে মুসা নবী হিসেবে পয়দা হয়েছেন, এখন ফেরাউনের পক্ষে। এখন শেখ হাসিনা তো ফেরাউন বলছেন, তাই না? এখন ফেরাউনকে নিষিদ্ধ করা যাবে না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।